বর্তমানে আপনি দেখছেন আর এডুকেশন স্কুল। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্কৃতি পত্রিকা। আর এই কর্মসংস্কৃতি পত্রিকা এ সপ্তাহের কর্মসংস্কৃতি পত্রিকা, অর্থাৎ দেখুন 26শে জুন 2024-এর কর্মসংস্কৃতি পত্রিকা। আজকে আমরা এই কর্মসংস্কৃতি পত্রিকা থেকে একটি প্র্যাকটিস সেট সম্পূর্ণ করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য। যারা আগামী পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল প্র্যাকটিস সেটে। কর্মসংস্কৃতি পত্রিকায় এ সপ্তাহে কেমন ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য প্র্যাকটিস সেট দিয়েছে আমরা দেখে নিই। তো চলে যাই সরাসরি মূল প্র্যাকটিস সেটে। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল, আপনার পাশে, আপনার সাথে। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে 26শে জুন 2024, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এই জায়গাটা লাল কালি দিয়ে মার্কিং করে দিচ্ছি, অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্কৃতি পত্রিকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার প্র্যাকটিস সেট। তো এটা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার একটাই পরীক্ষা হবে। তো আমরা প্রথম প্রশ্ন শুরু করব, তবে তার আগে এখানে যে লেখাটি আছে আমরা আগে একটু এই লেখাটা একটু পড়ে নেব, কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই পরীক্ষার সিলেবাস, তারপর নাম্বার বিভাজন, তারপরে সময়, এইসব সম্পর্কে আমাদের একটু জানা বোঝার দরকার আছে। তো আর এডুকেশন স্কুল সেই জন্য কোনো প্র্যাকটিস সেট যখন আপনার প্রশ্ন শুরু করে তখন কিন্তু এই যে প্রথমে গোড়ায় যেটা লেখা থাকে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। তো আমরা পড়ে নেব এখানে কী লেখা আছে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি 2024 লিখিত পরীক্ষায় 85টি অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে কত 25 নম্বর, ইংরেজিতে থাকবে কত 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে 25 নম্বর, রিজনিং অ্যান্ড অ্যানালিসিস থাকবে 25 নম্বর। তো এখানে দেখতেই পাচ্ছেন এই 25 আর এই 25 50, আর এই 10 60, আর এই 25 কিন্তু 85। আপনারা ইতিমধ্যে সিলেবাস সম্পর্কে জানেন যে মোট কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটা প্রশ্নই থাকবে কিন্তু 1 নম্বর করে। তাই 1 নম্বর করে যদি থাকে তাহলে 85টা প্রশ্নে কিন্তু মোট 85 নাম্বার থাকবে। 4টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 1 নম্বর করে কাটা যাবে। তাহলে এই জায়গাটায় কিন্তু আপনার ভেবে চিন্তে উত্তর দিতে হবে। 4টি ভুল করলে কিন্তু আপনার 1টা নাম্বার কাটা যাবে। তাই আপনারা কোনো দ্বিমত প্রশ্নের উত্তর দেবেন না, যে আপনি যেটা শিওর জানেন সেটাই আপনি উত্তর করবেন, দেখবেন আপনার রেজাল্ট ভালো হবে। আপনি যদি গেস করে কোনো কিছুর উত্তর দিতে চান তাহলে দেখুন আপনি দেখা যাচ্ছে 70টা ঠিক করেছেন, 10টা যদি ভুল করেন তাহলে কিন্তু ওখানে কিন্তু অনেকটা প্রশ্নের নাম্বার কম হয়ে যাবে। কম হয়ে যাওয়া মানে আপনার পিছনের দিকে কিন্তু আরেকজন নিঃশ্বাস ফেলছে। তাই আপনি গেস করে কোনো প্রশ্নের উত্তর দিতে যাবেন না, যেটা সঠিক জানেন সেটাই উত্তর দেবেন। আপনি কম নাম্বার পান, দেখবেন আপনি তাও কম্পিটিশানে আসবেন। পরীক্ষার সময়সীমা থাকবে কিন্তু 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আপনার কিন্তু এই 85 নম্বরের উত্তর দিতে হবে। এই পরীক্ষায় যেমন প্রশ্ন আসার সম্ভাবনা ঠিক তেমনই 40টি প্রশ্ন এখানে দেওয়া হলো। তো এখানে দেখুন 40টা প্রশ্ন দিয়েছে এই প্র্যাকটিস সেটে। তো আমরা এই 40টা প্রশ্নের সমাধান আজকের একটি ক্লাসে করব। তো চলুন আমরা দেখি কতদূর কী করতে পারি। তো 1-এর দাগের প্রশ্ন কী আছে দেখব, সরাসরি মূল প্রশ্নে চলে যাব। আমরা 1-এর দাগের প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের এক্সপোর্ট প্রসেসিং জোন প্রথম কার্যকর হয় চোপড়া, পোলতা, ফলতা, আড়াবাড়ি। তো এর সঠিক উত্তর আমরা জানব, তবে তার আগে আমরা দেখব এক্সপোর্ট প্রসেসিং জোন এটা কী জিনিস। আপনারা তো শুধু প্রশ্নের উত্তর মুখস্থ করে যাচ্ছেন, এক্সপোর্ট প্রসেসিং জোন কী জিনিস সেটা আপনারা জানেন না। তাই আগে এক্সপোর্ট প্রসেসিং জোন সম্পর্কে একটু জানুন। এক্সপোর্ট জোন এটাকে আমরা সংক্ষেপে বলবো EPZ, এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন বলতে একটি বিশেষ অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল যেটা কিন্তু 1984 সালে ভারত সরকার কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয়। সেই দিক থেকে দেখলে বিশেষ অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল সেটি কোথায়, তো পশ্চিমবঙ্গের ফলতা, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 10 ফেব্রুয়ারি 2006 সালের কার্যকরী SEZ এর আইন ও বিধিগুলির আওতায় এসেছে। এখানে SEZ এর পুরো কথা কি? এখানে SEZ এর পুরো কথা হচ্ছে স্পেশাল এক্সপোর্ট জোন, যেটা কিন্তু EPZ ছিল, সেটা এখন স্পেশাল এক্সপোর্ট জোন হয়েছে। এশিয়ার প্রথম EPZ হলো 1965 সালে, সেটা হচ্ছে কান্দালা 1965 সালে। তবে এখানে এর সঠিক উত্তর হবে কি ফলতা। এখানে এই ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন এটাকে কিন্তু এরকম নামেও কিন্তু বলা হয়, পূর্ব FEPZ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পূর্ব ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 2-এর দাগের প্রশ্নে চলে যাব। 2019-এ
কোনটি রামসর ক্ষেত্রে ঘোষিত হয়? 2019-এ। এটা আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো আপনারা নিয়মিত যারা দেখেন, অবশ্যই আপনারা এই প্রশ্নটার উত্তর বলতে পারবেন। তো এখানে পূর্ব কলকাতা, সুন্দরবন, ভিতরকণিকা, লোকটাক হ্রদ। তো এই রামসর ক্ষেত্র, এটা তো আলাদা করে আর বলার দরকার নেই রামসর ক্ষেত্র কী। তো রামসর সাইট হয়েছে কিন্তু এই যে বিদ্যাঘবের সঠিক উত্তর সুন্দরবন। 2019 সালে রামসর ঘোষিত হয়েছে কিন্তু সুন্দরবন। 2019 সালের জানুয়ারিতে রামসর কনভেনশন অর্থনীতিতে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসেবে স্বীকৃত হয়েছিল। সুন্দরবন ভারত ও বাংলাদেশের বঙ্গোপসাগরের মুখে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপে শত শত দ্বীপ এবং নদী, উপনদী এবং খাড়িগুলি একটি নেটওয়ার্ক নিয়ে গঠিত। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু 2019 সালে জানুয়ারিতে এটা কিন্তু ঘোষণা হয়েছিল রামসর সাইট হিসাবে সুন্দরবন। আমরা 3 দাগের প্রশ্নে চলে যাব। ভূমিজ ভাষা কী? বিপন্ন ভাষা, সমৃদ্ধ ভাষা, মঙ্গোলীয় ভাষা, দ্রাবিড় ভাষা। এখানে সবার আগে আমরা জেনে নেব ভূমিজ ভাষা কী। ভূমিজ কথার অর্থ হচ্ছে মাটি থেকে জন্মগ্রহণকারী। মাটি থেকে জন্মগ্রহণকারীকে কিন্তু বলা হয় ভূমিজ। ভারতের মধ্যে কিন্তু এই ভূমিজ ভাষা প্রচলন আছে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এই ভূমিজ ভাষা আছে। 2001 সালের জনগণনা অনুযায়ী 436,415 জন ভূমিজ কিন্তু বাস করেন। আর ভূমিজ কথার অন্য অর্থ হচ্ছে, ভূমিজ শব্দের অন্য অর্থ হচ্ছে ভূমিপুত্র। ঝাড়খণ্ডে হিন্দু ধর্মে ধর্মান্তরিত আদিবাসী উপজাতিগুলির একটি হলো ভূমিজ। ভূমিজ লোকেরা উপাধি হিসাবে সিংহ, সর্দার, ভূমিজ শব্দগুলি ব্যবহার করে। মুন্ডা, সাঁওতাল, কোল, হো এইসব উপজাতির মধ্যে কিন্তু এই ভূমিজ ভাষা দেখা যায়। এখন এই ভূমিজ ভাষাটা কী ভাষা? তো এখানে এর সঠিক উত্তর হচ্ছে বিপন্ন ভাষা। এর দাগ হবে সঠিক উত্তর, বিপন্ন ভাষা। 4 দাগের প্রশ্ন আছে, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী, কৃষ্ণা, চঞ্চল সোন, সংকশ, রায়ডাক, মহানদী, গোদাবরী। ভারতে যে কটি বৃহত্তম স্বাদু জলের হ্রদ আছে তার মধ্যে একটি হচ্ছে কোলেরু হ্রদ। অন্ধ্রপ্রদেশের গোদাবরী ও কৃষ্ণার মাঝে কিন্তু এই কোলেরু হ্রদ আছে। পাশাপাশি আপনাদের একটু বলে রাখি, উলার এটি কিন্তু ভারতের সবচেয়ে বৃহত্তম হ্রদের নাম হচ্ছে উলার হ্রদ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে উলার। আর দ্বিতীয় বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে মানসরোবর। কিছুদিন আগে পড়ালাম আপনাদের পিচাল হ্রদ। এটি কিন্তু রাজস্থানের হ্রদ। এটি কিন্তু রাজস্থানের পিচাল গ্রামে অবস্থিত। এটি একটি কৃত্রিম স্বাদু জলের হ্রদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এর সঠিক উত্তর হবে কোলেরু হ্রদ। কোন রাজ্যের হ্রদ? তো এটা হচ্ছে কোলেরু হ্রদ। এই যে এখানে কোলেরু হ্রদ, এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের গোদাবরী ও কৃষ্ণার মাঝে অবস্থিত। এর দাগ হবে সঠিক উত্তর। 5 দাগের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক প্লান্ট। এখানে আছে ফারাক্কা, কৃষ্ণনগর, কাঞ্চনগড় আর ঝালদা। তো এখানে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক প্লান্ট এটা কিন্তু তৈরি করা হয়েছে ফারাক্কায়। তো এটা কিন্তু ফারাক্কায় অবস্থিত, বৃহত্তম আর্সেনিক প্লান্ট ফারাক্কা। পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ আর্সেনিক দূষণে মানুষ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব রেখে যায়। আর্সেনিকের দীর্ঘস্থায়ী প্রভাবে ত্বকের ক্যান্সার হচ্ছে, অন্যান্য অসুস্থতার কারণ হতে পারে। পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণের সাথে সাথে মানুষের দুর্ভোগও বাড়ছে। এর থেকে হৃদরোগ এবং ডায়াবেটিসেরও সম্ভাবনা রয়েছে। গর্ভে থাকাকালীন এবং শৈশবকালে আর্সেনিকের প্রভাবে শিশুর জ্ঞানের বিকাশে কুপ্রভাব ফেলে এবং তরুণ বয়স্কদের মধ্যে মৃত্যুর হার বৃদ্ধি করে এই আর্সেনিকের প্রভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সাথে সাথে আপনাদের কিছু পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও কিছু তথ্য আমি দিতে চাই। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল আপনারা তো অবশ্যই জানেন সিবি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীও আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি বলে পশ্চিমবঙ্গের প্রধান স্তন্যপায়ী প্রাণীর নাম কি, তাহলে বলবেন মৎস্য শিকার বিড়াল। আপনার যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান পাখি কী, তা এটা আপনারা জেনে রাখুন সাদা বুকাওয়ালা মাছরাঙা। পাশাপাশি আপনাদের আরও বলে রাখি পশ্চিমবঙ্গের প্রধান ফুল কী, তাহলে আপনি বলবেন জুঁই ফুল। তবে তার আগে রাতের জুঁই ফুল দেবেন। তারপরে আপনাকে যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান গাছ কোনটি, তা অবশ্যই আপনি বলবেন সাতিম গাছ। তো সাতিম গাছ হবে এর সঠিক উত্তর। আপনাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আমরা দিয়ে রাখলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা চলে যাব পরের প্রশ্নে, 6 দাগের প্রশ্নে। 6 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়? এখানে আছে ঝিলাম, শতদ্রু, রাভি, চন্দ্রভাগা। তো প্রথমে আমি আপনাদের একটা কথা বলে রাখি, এখানে যে কাশ্মীর দেখছেন, এই কাশ্মীরকে কিন্তু বলা হয় ভারতের ভূস্বর্গ।
ভূস্বর্গ কিন্তু বলা হয় কাশ্মীরকে। এখন এই কাশ্মীর এই উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে নিচের কোন নদী? সেটা হচ্ছে সঠিক উত্তর হবে কিন্তু ঝিলাম নদী, যেটার অপরূপ দৃশ্য আপনি কিন্তু চোখ ফেরাতে পারবেন না, যার জন্য কাশ্মীরটাকে আমরা ভূস্বর্গ রূপে চিহ্নিত করতে পারি। একমাত্র এক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, তার উপরে ঝিলাম নদীর কিন্তু বিশাল মানে অবদান আছে এই কাশ্মীরকে ভূস্বর্গ বলার জন্য। তো এখানে এই যে ঝিলাম হবে এর সঠিক উত্তর। এখন ঝিলামের দৈর্ঘ্য কত? আমরা যদি দৈর্ঘ্যে বলি তাহলে বলতে পারবো 813 কিলোমিটার কিন্তু এর দৈর্ঘ্য। আর যদি আমরা মাইলে বলি তাহলে বলতে পারবো 505 মাইল কিন্তু এর দৈর্ঘ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে ঝিলাম হচ্ছে কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। আর কাশ্মীরের মানুষগুলো কিন্তু খুবই সহজ সরল মানুষ, সেই সরলতাকে কাজে লাগাচ্ছে কিছু ভিন্ন মানুষ ভিন্নভাবে। এখন আমি যে কাশ্মীরকে বললাম, তো আমার মনে হচ্ছে এই ঝিলাম নদীর একটা অপরূপ দৃশ্য এখানে দিয়ে দিলাম। আর এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে বিখ্যাত কাশ্মীরি আপেল। তো আশা করি আপনারা দুটো ছবি দেখে অন্তত সেই প্রাকৃতিক দৃশ্যটা আপনি অনুভব করতে পারবেন, কেন আমরা কাশ্মীরকে ভূস্বর্গ বলি। সাতের দাগের প্রশ্ন আছে, আনন্দমঠ গ্রন্থের লেখককে? রমেশচন্দ্র দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি, দীনবন্ধু মিত্র। তো আপনারা সবাই জানেন আনন্দমঠ গ্রন্থের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখন এই যে আনন্দমঠ কোন পরিপ্রেক্ষিতে এই নাটকটি লেখা? এটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহের কিন্তু সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে এই আনন্দমঠটি লেখা হয়েছে। এই আনন্দমঠেই প্রথম কিন্তু বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি রচিত করেন, বন্দে মাতরম, যা কিন্তু পরবর্তীতে আমরা ভারতবর্ষ জাতীয় স্লোগান হিসাবে এটা ব্যবহার করে থাকি। আর যে সন্ন্যাসী আন্দোলনের কথা আমি বললাম সেটা কিন্তু 1773 সালে কিন্তু ফকির সন্ন্যাসী বিদ্রোহ। আমি শুধু সন্ন্যাসী বিদ্রোহ বলে ফেলেছি, এটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। আর সেই ফকির সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে কিন্তু বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ গ্রন্থটি রচনা করেছিলেন। বঙ্কিমচন্দ্রের আরও কিছু গ্রন্থের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী ইত্যাদি। আমরা 8 দাগের প্রশ্নে যাব। জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, এটা কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক, অরবিন্দু ঘোষ, সি.আর. দাস, অশ্বিনী কুমার দত্ত। তো এইখানে জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, এটা কিন্তু বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। দিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা 9 দাগের প্রশ্নে চলে যাব। 9 দাগের প্রশ্ন আছে, কবে স্যাডলার কমিশন গঠিত হয়? 1917, 1916, 1915, 1918। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 1917 সালে। এর দাগ হবে সঠিক উত্তর। 1917 সালে স্যার মাইকেল শ্যাডলারের নেতৃত্বে কিন্তু এই শ্যাডলার কমিশন গঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে এই শ্যাডলার কমিশন কিসের জন্য গঠিত হয়? তো সেই উত্তর খুঁজতে গেলে আমাদের চলে যেতে হবে 1904 সালে। 1904 সালে বিশ্ববিদ্যালয়ে আইন পাশ হওয়ার পর দেশে উচ্চশিক্ষার প্রসার ক্রমশ বৃদ্ধি পায়। উচ্চশিক্ষাকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে 1917 খ্রিস্টাব্দে বড়লাট চেমসফোর্ডের সময় স্যার মাইকেল স্যাডলার, যাকে কিন্তু আমরা বলতে পারি এম স্যাডলার, এনার সভাপতিত্বে স্যাডলার কমিশন গঠন করা হয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই কমিশনের একজন সদস্য ছিলেন। এই কমিশনের সুপারিশগুলো ছিল, 1 নম্বর হচ্ছে স্কুল শিক্ষার পর বিশ্ববিদ্যালয়ের প্রবেশের আগে 2 বছরের জন্য একটি অন্তর্বর্তী পাঠ্যক্রম চালু করা। 2 নম্বরে ছিল কিন্তু 3 বছর স্নাতক শিক্ষাক্রম চালু হওয়া। আর 3 নম্বরে ছিল আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফলিত বিজ্ঞান ও উচ্চ কারিগরি শিক্ষার প্রবর্তন। তো আশা করি আমার দেওয়া ইনফরমেশনে বা আমার দেওয়া তথ্যে আপনাদের কাজে লাগবে। আমরা চলে যাব 10 দাগের এই প্রশ্ন আছে, নিম্নের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য আর অশোক। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কী হবে? তাহলে এখানে যে 10 দাগের প্রশ্ন আছে, এই অশ্বমেধ যজ্ঞ কে করেছিলেন? তো এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যাগ, প্রথম কুমারগুপ্ত, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। এখন 11 দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটি প্রশ্ন আছে, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? এখানে আছে বিজাপুর, গোলকুন্ডা, হাম্পি আর বরোদা। তো এখানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? তো এই প্রশ্নটা কিন্তু আমি এই ধরে না হলেও 10টা প্র্যাকটিস সেটে পেয়েছি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু হাম্পিতে। এই কদিন আগেও আমি একটি প্র্যাকটিস সেটে এটা কিন্তু আলোচনা করেছি। এখন এই বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? হাম্পিতে। এখন এই যে হাম্পি, এটা কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে অবস্থিত হাম্পি। এখন এখানে এই বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? এখানে প্রশ্ন যেমন হাম্পিতে, এর সঠিক উত্তর হচ্ছে হাম্পি। এখন এই বিষয়ে আমরা কিছু একটু তথ্য নেব, যাতে আমাদের পরবর্তীতে যেন মনে থাকে এবং তার থেকে অন্য কোনো প্রশ্ন আসলে আমরা সমাধান করতে পারি।
কর্ণাটকের হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। হাম্পিকে 1986 সালের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান দেওয়া হয়েছে। বিজয়নগর অন্ধ্রপ্রদেশ সীমান্তের নিকটবর্তী মধ্য কর্ণাটকের পূর্ব অংশ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 11 দাগের সঠিক উত্তর হচ্ছে হাম্পি, সিদ্দাগ। আমরা 12 দাগের প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত কোন ব্যক্তি দিন-ই-ইলাহি একজন সদস্য ছিলেন? এখানে আছে রাজা মানসিং, টোডরমল, তানসেন, রাজা বীরবল। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু এই রাজা বীরবল ছিল কিন্তু দিন-ই-ইলাহির একজন সদস্য। এখানে দিদাগ হবে সঠিক উত্তর। আমরা 13 দাগের প্রশ্নে চলে যাব। 13 দাগের যে প্রশ্নটা আছে সেটি দেখুন, এখানে ইংরেজি প্রশ্ন আছে। যেহেতু এটা এই প্র্যাকটিস সেটে 40টা প্রশ্ন দেওয়া আছে, তো আপনারা জানেন যে সিলেবাসে ইংলিশ থাকবে, তো এখানে কিছু ইংলিশ দিয়ে রেখেছে। তো ইংলিশ প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী আছে? 13 দাগের প্রশ্ন। এখানে বলছে ইন্ডিকেট দ্য ইনকারেক্ট ওয়ার্ড, মানে যেটা আপনার ভুল সেই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। তো এখানে ল্যাম্প আছে, ল্যাম্প মানে বাতি, এটা হচ্ছে লুর্ক। তো এই কথার অর্থ হচ্ছে সম্ভবত লুকানো, লুকানো বা ওত পেতে থাকা, ওত পেতে থাকা, অথবা আপনার কী বলা হয়, মানে গুপ্তভাবে থাকা, এরকম টাইপের একটা লুট কথার অর্থ। এখন তারপরে এখানে আছে লাস্ট মানে শেষ, তারপরে এখানে আছে লেবার মানে শ্রমিক। এর মধ্যে কোনটি আপনার ইনকারেক্ট ওয়ার্ড? তো এর মধ্যে এখানে হচ্ছে বিদ্যাটা সম্ভবত এর সঠিক উত্তর হবে, এটা একটু আলাদা। তো এখানে 14 দাগের যে কটি অপশান আছে এর মধ্যে কোনটি ইনকারেক্ট আছে? 14 দাগের যে অপশানগুলো আছে এর মধ্যে দাগ হবে সঠিক উত্তর, এটা হচ্ছে ইনকারেক্ট আছে। 15 দাগের প্রশ্ন আছে ওয়ান হু কালেক্টস পোস্টেজ স্টাম্প, অর্থাৎ যে পোস্টেজ স্টাম্প সংগ্রহ করে তাকে কি বলবো? তো এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে, তাকে কি বলবো? তো এখানে এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, সিদ্ধাক হবে সঠিক উত্তর। ফিলাটেলিস্ট, ফিলাটেলিস্ট কথার অর্থ হচ্ছে ডাক টিকিট সংগ্রহকারী। আমরা 16 দাগের প্রশ্ন দেখব। ইন্ডিকেট দ্য ইনকারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং। নিচের এর মধ্যে ভুল যেটি সেটি মানে সেই যে স্পেলিংটি আপনার ভুল আছে সেটা আপনার চিহ্নিত করতে বলেছে। তো এর মধ্যে এখানে যে অপশানগুলো আছে, এই জায়গায় যে অপশানগুলো আছে এর মধ্যে ইনকারেক্ট স্পেলিং হচ্ছে এটা, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানে 17 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ইন্ডিকেট দ্য কারেক্ট অর্থোগ্রাফি অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক অর্থটি নির্দেশ করো। তো 17 দাগের এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক অর্থ কোনটি হবে? তো এখানে এর সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ফেডারাল, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 18 দাগের প্রশ্ন দেখব। 10 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, একই কাজ 15 জন মহিলা 12 দিনে করতে পারে। যদি 10 জন লোক 15 জন মহিলা একসঙ্গে কাজটি করে তবে তাদের কতদিন সময় লাগবে? তাহলে আমরা সমস্ত কাজ সমান এক অংশ ধরবো। তাহলে 15 দিনে করে এক অংশ, একদিনে করে কত? 1/15 অংশ। আর তাহলে 10 জন লোক একদিনে কতটা করবে? 1/15 অংশ। এবার বলছে 15 জন মহিলা 12 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করবে কতটা? একদিনে করবে হচ্ছে 1/12 অংশ। তাহলে 10 জন লোক এবং 15 জন মহিলা, 10 জন লোক এবং 15 জন মহিলা একসঙ্গে একদিনে কতটা করবে? তাহলে এটা যোগ হয়ে যাবে 1/15 আর 1/12 যোগ হয়ে যাবে। এখান থেকে লসাগু করলে 60 হয়। 60 এখানে 4/15 60 হয়, 4 1 4 হয়, 5/12 60 হয়, 5 1 5 হয়, 4 5 9/60। 9/60 মানে 3 3 9 আর 3 20 60, তো হয়ে যাবে 3/20। এখন এখানে বলেছে 10 জন লোক এবং 15 জন মহিলা একসঙ্গে কাজটি করে তবে তাদের কত সময় লাগবে? তো 3 20 অংশ কাজ করবে কত দিনে? একদিনে। এক অংশ কাজ করবে কত দিনে? এক অংশ কাজ করবে এইটা উল্টে যায়, এইটা উল্টে যায়, 20টা উপরে চলে যায়, তাই 1 গুণ 20 আর নিচে হয়ে যায় কিন্তু 3। তাহলে এটা হয়ে যায় কত? 20/3। 20/3টাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় ভাঙাই তাহলে 3 6 18 আর 2 20, 6 পূর্ণ 2 3 দিন, 6 পূর্ণ 2 3 দিন ওই 10 জন লোক এবং 15 জন মহিলা ওই কাজটা একসঙ্গে কাজ করলে 6 পূর্ণ 2/3 দিনে কাজটি সম্পূর্ণ হবে। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, 6 পূর্ণ 2/3 দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 19 দাগের প্রশ্নে চলে যাব। 19 দাগের প্রশ্ন আছে কোনো চিড়িয়াখানায় কিছু সংখ্যক খরগোশ পায়রা আছে, মাথা গুনলে 200টি এবং পা গুনলে 580টি পাওয়া যায়, তাহলে কতগুলি পায়রা আছে? এখানে আপনি মনে করুন খরগোশ আছে এক্সটি, পায়রা আছে ওয়াইটি, এইভাবে আপনি অঙ্কটা করতে পারেন। তাহলে সেইখানে হবে কি, যেহেতু তাদের পায়রা এবং খরগোশের মাথায় একটি করেই থাকে, তাহলে সবার একটি করে থাকলে তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 200টা প্রাণী আছে, বলছে মাথা গুনলে 200টি পাওয়া যায়,
তাহলে 200টা প্রাণী আছে, মাথা যদি 200টা হয় তার 200টা প্রাণী আছে। তাহলে এখানে আমরা যদি এক্সটি খরগোশ আর ওয়াইটি পায়রা দিই তাহলে এক্স প্লাস ওয়াই সমান 200। আর যদি পা গুনলে 580টি হয়। এখন খরগোশের পা কটা? খরগোশ ধরেছে আপনি এক্স, খরগোশ ধরেছেন এক্স এবং পায়রা ধরেছেন ওয়াই। খরগোশ পা আছে কটা? খরগোশের হয় 4টি পা। তাহলে এখানে হয়ে যাবে আপনার এক একটা খরগোশের 4টি পা হলে এক্সটি খরগোশের 4x পা হবে। প্লাস দুটো করে পা থাকে পায়রার, তাহলে ওয়াইটি পায়রা, তাহলে 2y পায়রা। এইটা সমান সমান কত? 580। এবার এটাকে যদি আপনি যারা এক্স ওয়াই ধরে অঙ্ক করতে ভালোবাসেন এটাকে ক্যালকুলেশন করলে অঙ্ক সহজেই উত্তর হয়ে যাবে। এখন যেহেতু আপনার পায়রা আছে কতটা বার করতে হবে, তাই পায়রার অপশানটা আপনি রেখে দেবেন, বাকিটা কাটবেন। তো এখানে পায়রা শেষে ধরেছি ওয়াই, তাই এই ওয়াইটা রেখে দেবো, এক্সটা আমি ক্যালকুলেশন করব। তাহলে এখানে 4 আছে তাই আমরা এখানে 4 দ্বিগুণ করবো, 4x 4y, আর এখানে 4 দিনও 800 করে দেবো। ব্যাস, এবার এটাকে আমরা বিয়োগ দেবো, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানেও বিয়োগ। তাহলে এখানে এটা কেটে যায়, 4x কেটে যায়, প্লাস 4x মাইনাস 4x কেটে যায়। আর 4y থেকে 2y বাদ দিলে থাকে শুধু 2y। আর এখানে থাকবে কত? এই মাইনাস 580 থেকে 800 থেকে মাইনাস 580 বাদ দেন, তাহলে থাকবে হচ্ছে এদিকে থাকবে 20 আর ওদিকে থাকবে মানে এদিকে 20 হলে 600 হয় আর ওদিকে 200, তার মানে 220। তাহলে এখান থেকে ওয়াই সমান সমান আমরা 220কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 110। তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 110 সঠিক উত্তর সিদ্ধাক। এখন আমি এটাকে অপশান থেকে অপশান টেস্ট করতে পারি। অপশান টেস্ট করলে খুব সহজে অঙ্কটা সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে যেহেতু আমি এখানে এক্স ওয়াই ধরে আপনার উত্তর বার করে দিয়েছি, তাই দেখুন যারা এক্স ওয়াই ধরে করতে ভালোবাসেন না 100 ধরেও করলে করতে পারবেন, 101 ধরে আপনি যদি 500 ধরে করেন তাও করতে পারবেন। আপনি যদি অপশান টেস্ট তবে সবচেয়ে অঙ্ক কম সময়ে সঠিক সমাধান পাওয়া যাবে আপনি অপশান টেস্ট করলে। এখানে বলেছে কি, এখানে আমি ধরছি উত্তর 110 ধরে, যেহেতু 110 পেয়েছি তাই আমি 110 থেকে অপশান টেস্ট করে আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে আপনি সমাধান করবেন। এখানে যেহেতু বলেছে পায়রা কটা আছে, তো পায়রা আছে 110। তাহলে পায়রা যদি 110 থাকে, হ্যাঁ এখানে আমরা লিখছি পায়রা যদি 110 থাকে তাহলে খরগোশ কতটা? তো এখানে খরগোশ সমান সমান 200 বিয়োগ 110। কেন? কারণ সবার মাথার সংখ্যা তো মোট মাথার সংখ্যা 200টি। তাহলে একটা প্রাণী 4টি মাথা হয় না বা 2টো মাথা হয় না, হয়তো একটা করে মাথা। তাহলে 200টা প্রাণী আছে তাই 200টা মাথা আছে। তাহলে 200 থেকে 110 অর্থাৎ পায়রাটা আমি বাদ দেবো, তাহলে এখানে 90 থাকবে, খরগোশ 90। এখন দেখুন পায়রা যদি 110 হয় তাহলে এখানে পায়রার পাঁচ সংখ্যা কত? 2। একটা পায়রা 2টো করে পা আছে, তাহলে গুণ করুন, তাহলে এখানে হয়ে যাবে 220। আর খরগোশের 4টি পা থাকে, তাহলে 90 গুণ 4, তাহলে কত হচ্ছে? 360। এখন এই 220 সঙ্গে 360 আপনি যোগ করুন, তাহলে কত হচ্ছে? এখানে শূন্য করতে 0, 6 আর 2 8 আর 3 আর 2 5। দেখুন 580টি মোট পা হচ্ছে কিনা, এখানে তো সেটাই বলেছে, পা গুনলে 580টি হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এক্স ওয়াই ধরে অঙ্ক করতে ভালোবাসেন না তারা এইভাবে অঙ্কটা সমাধান করবেন, দেখবেন অঙ্কের অপশান টেস্ট করে সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে 20 দাগের প্রশ্ন দেখব। কোনো দ্রব্যের মূল্য পর্যায়ক্রমে দুবার 10% করে বাড়ানো হলো, দ্রব্যটির শতকরা মূল্য কত? তো 10% করে বাড়ান আপনি, এখানে 10 প্লাস 10, এই একবার বাড়লো দুবার বাড়লো, প্লাস 10 গুণ 10 বাই 100। এটাকে যদি আমি কাটি, এই শূন্য আর এই শূন্য কাটবে, এই শূন্য আর এই শূন্য কাটবে, তাহলে 10 10 এখানে 20 হয়ে যাবে, যোগ এখানে কিছু নেই, এখানে আপনার কাটাকুটি করে থাকছে 1, তাহলে 1 দেবো, তাহলে 21 হচ্ছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 21% এর সঠিক উত্তর, এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 21 দাগের প্রশ্ন দেখব। 150 মিটার লম্বা একটি ট্রেন এত সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করে, 20 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করতে এবং বলছে আবার 20 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে, ব্রিজের দৈর্ঘ্য কত? তো ব্রিজের দৈর্ঘ্য যদি আপনি নির্ণয় করতে চান তাহলে আপনি চলে আসুন ট্রেনের দৈর্ঘ্যেতে, তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। তাহলে ট্রেনটির লম্বা কত? 150 মিটার। কত সেকেন্ডে যাচ্ছে? 7.5 সেকেন্ডে যাচ্ছে। তাহলে 7.5 সেকেন্ডে যদি 150 মিটার যায় তাহলে 20 সেকেন্ডে সে কতটা যাবে সেটা আমরা বার করবো, ওই কি নিয়ম ধরে বার করবো। তো 7 দিনে 14 রাখে 15, তাহলে 15/2 এত সেকেন্ডে যাচ্ছে কতটা? 150 মিটার। 1 সেকেন্ডে যাবে কতটা? তাহলে 2টা উপরে চলে যাবে, 15টা নিচে চলে আসবে, স্বাভাবিক। 20 সেকেন্ডে যাচ্ছে কতটা? তো 20টা উপরে গুণ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 10 কে 150, 15 10 কে 150 হলে 10 আর 2 গুণ করলে হচ্ছে 20, 20 20 400। তাহলে 400 হচ্ছে কি 20 সেকেন্ডে যাচ্ছে 400 মিটার। এখন 20 সেকেন্ডে সে কী করে? ব্রিজকে অতিক্রম করে। তা ব্রিজের দৈর্ঘ্য কত? তো 20 সেকেন্ডে সে যাচ্ছে 400 মিটার, তাই বলে ব্রিজের দৈর্ঘ্য যে 400 মিটার হবে তা তো হবে না, কারণ যখন একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করবে তখন ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যখন একটা ব্রিজ অতিক্রম করবে, একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন সেই ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, মানে ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস
ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে এখানে যেহেতু ব্রিজ অতিক্রম করেছে, তাহলে 400 মোট আমরা 20 সেকেন্ডে যাচ্ছে 400 মিটার, তাহলে 150 মিটার লম্বা কিন্তু ট্রেন। এর থেকে আপনি 150 বিয়োগ করে দিন, তাহলে 150 যদি আপনি বিয়োগ করেন থাকে এখানে 250। তো এখানে বলেছে ব্রিজের দৈর্ঘ্য, তো ব্রিজের দৈর্ঘ্য 250। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ডি থাকবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এইসব অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। 22 দাগের যে প্রশ্নটা আছে আমরা একটু উপরের দিকে তুলব। 22 দাগের প্রশ্ন আছে, কোনো আসল বার্ষিক 12.5% সরল সুদে কত বছরে সুদে আসলে 5 গুণ হবে? তো সুদে আসলে 5 গুণ মানে আপনার সবসময় যেটা মনে রাখবেন যে এখানে আমার আসল বার করতে বলেছে, আসল বার করতে বলেছে, আবার বলছে সুদে আসলে 5 গুণ হবে। তা আপনি কি জানেন? আপনি একটা সুদের সূত্র জানেন, কি জানেন? টি ইন্টু আর। আর এখানে কতটা? আর হচ্ছে 12.5%, মানে 12 × 24 রেখে 25/2। এটা আপনি সুদের সূত্র জানেন, এত বাই 100। এটা আপনি সুদের সূত্র জানেন। তাহলে সুদ কত? সুদ বলেছে সুদ আসলে 5 গুণ হবে, সুদে আসলে 5 গুণ হবে। সুদে আসলে 5 গুণ মানে আখেরি এখানে 4p হবে, 5p না কিন্তু। আসল তো আপনার 5, তা সুদে আসলে 5 গুণ হবে মানে কি? p যদি 5 হয় তাহলে 5 গুণ p হবে, তাহলে তার থেকে আসলটা বাদ যাবে, একটা p বাদ যাবে, তাই এখানে 4p হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে 5 থাকলে 4p দেবেন, এখানে 6 থাকলে 5p দেবেন, এখানে 3 থাকলে 2p দেবেন, এইভাবে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই পি আর এই পি আমি সহজেই তাড়াতাড়ি করে কাটতে পারি, সহজেই তাড়াতাড়ি করে কাটতে পারি। এখন এ কাটাকুটিতে আমার কোনো অসুবিধা নেই। এখন এখান থেকে আমরা এই 25 আর এই 100 কাটতে পারি, 4 25 100 করতে পারি, আর এই দুটো কিন্তু নিচে চলে আসবে। তাহলে এখানে হয়ে যাবে আমরা, এখানে হয়ে যাবে t/8, আর এখানে হয়ে যাবে 4। তাহলে এখানে t = কত দিতে পারি? 4 × 8 = 32। তো 32 হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দাগ হবে সঠিক উত্তর। কত বছরে? 32 বছরে সুদে আসলে 5 গুণ হবে। 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা 23 দাগের প্রশ্নে চলে যাব। 23 দাগের যে প্রশ্ন আছে, সীমার বয়স তার বাবার বয়সের 1/4 ভাগ এবং বোন রিমার বয়সের 2/3 অংশ। সীমার, রিমা ও তাদের বাবার বয়সের অনুপাত কত? তো অঙ্কটা আমি এখানে সমাধান করব। এখানে দেখুন, এখানে বলছে কে এখানে সীমার দেওয়া আছে, আবার এখানে দেখুন সমীর দেওয়া আছে। ঝামেলা না এত, কী আর বলবো। এখানে সীমার, এখানে সমীর, যাই হোক আমি এটাকেই সীমা বা সমীর করব, যাই হোক ওটা কোনো বিষয় না। সমীর করে দিই, সমীর যেহেতু বলেছে সমীর। তারপরে এখানে আছে রিমা, তারপরে এখানে আছে আপনার এদের বাবা। এদের অনুপাতটা কত, বয়সের অনুপাত, সেটা আপনার বার করতে হবে। তো দেখুন এই জায়গাটায় আমি একটা কথা বলবো আপনার, এখানে বলছে সীমার বয়স তার বাবার বয়সের 1/4 ভাগ। তার মানে ওর বাবার যদি 4 হয় তাহলে সীমার হবে কত? 1। এটা তো একদম আপনি মেনে নিচ্ছেন। এবারে এবং বোন রিমার বয়সের 2/3 অংশ। রিমার বয়সের 2/3 অংশ মানে এটাকে আপনার 3/2 করতে হবে। এখন এটাকে আপনার ক্যালকুলেশন করতে হবে। তো এটার ক্যালকুলেশন করলে সবসময় আপনি এটা যদি অনুপাত করা হয় তাহলে এই 2 হয় লসও, সেই ক্ষেত্রে আপনার হয়ে যাবে এখানে 2 × 2 এখানে 3টা 3 থাকবে, আর 4 × 8 হবে। তো এখানে 2:3:8 হবে। তো এখানে দেখুন 2:3:8, সিদ্ধা হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। 24 দাগের প্রশ্ন, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 6, 9, 12, 15 দিয়ে বিভাজ্য? তো অপশানগুলো এখানে দেওয়া আছে। তা কোনটি 6, 9, 12, 15 দ্বারা বিভাজ্য? তো এখানে আমরা এই অপশান থেকে টেস্ট করে বলতে পারি 6, 9, 12, 15 কোনটা, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা 6, 9, 12, 15 দিয়ে বিভাজ্য। এখন বিষয় আমরা একটু অঙ্ক করে নিই। 6, 9, 12, 15। এখন এটাকে আপনি লসাগু করুন। 2 দিয়ে দিলে কী হয়? 3 × 6, আর 9টা 9 থাকে, 6 × 12 হয়ে যায়, আর 15টা 15 থাকে। এখন এটাকে আমি 3 দিয়ে দেবো। 3 দিয়ে দিলে এটা 1 হবে, 3 × 3 = 9 হবে, 3 × 6 হবে, আর 3 × 5 = 15 হবে। 5 × 10, 3 10 × 30, 30 × 60, 3 60, 180 হয় এর লসাগু। এই 180 6, 9, 12, 15 দিয়ে বিভাজ্য, কিন্তু এটা আবার আপনার পূর্ণবর্গ সংখ্যা নয়। তা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আপনাকে কী করতে হবে? তো দেখুন যখন এর লসাগু এরকম হচ্ছে 2 × 3 × 3 × 2 × 5, এই হচ্ছে। তো এখন দেখুন এই 3 আর এই 3 দুটো 3 আছে, মানে 3-এর কিন্তু জোড় আছে। এই 2 আর এই 2 দেখুন দুটো আছে, তার মানে 2-এরও জোড় আছে, 3-এরও জোড় আছে। অর্থাৎ এরকম করা যায় 3-এর স্কোয়ার হচ্ছে, আবার 2-এর স্কোয়ার হচ্ছে, কিন্তু হচ্ছে না কোনটা? 5-এর স্কোয়ার। তাই এখানে আমি 5-এর স্কোয়ার করবো, মানে আর একটা 5 আনবো। তো সেই 5টা দিয়ে কিন্তু 180কে গুণ করতে হবে। তো 180কে 5 দ্বারা গুণ করলে কী হবে? 5 18, 5 180, 900। তো 900 হবে এর সঠিক উত্তর। এই 900 কিন্তু একটি
ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটি কিন্তু আপনার 6, 9, 12, 15 দ্বারা বিভাজ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দাগ হবে সঠিক উত্তর। 25 দাগের অঙ্ক দেখুন, অমল, কমল, বিমল যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। অমলের মূলধন কমলের মূলধনের দ্বিগুণ, কমলের মূলধন বিমলের মূলধনের 3 গুণ। বছরের শেষে অমলের 3000 টাকা লাভ হলে বিমলের কত লাভ হবে? এখন আমরা কি করব, প্রথমে অমল লিখব, অমল, অমল, তারপর লিখব কি, তারপর লিখব হচ্ছে কমল, তারপর লিখব বিমল। এখন অমল, কমল ও বিমল এদের মূলধন কী হিসেবে দিচ্ছে আমরা শেষের দিকতে আসব। কমলের মূলধন বিমলের মূলধনের 3 গুণ, তাহলে বিমলের মূলধনের 3 গুণ কি কমল, তাহলে বিমল আমি 1 মনে করলে কমল তাহলে 3 মনে করব। তার মানে বিমল 1 টাকা দিলে কমল 3 টাকা দেবে। এবার এখানে বলছে দেখুন, এই জায়গা থেকে দেখুন, অমলের মূলধন কমলের মূলধনের দ্বিগুণ, তাহলে কমল যদি 3 টাকা পায় তাহলে কমল যদি 3 টাকা মূলধন দেয় তাহলে অমল দেবে কত, তার দ্বিগুণ, তার 6 টাকা। তাহলে এই অনুপাতে কিন্তু এরকম অমল, কমল আর বিমল টাকাগুলো মূলধন দেয়। এখন মূলধন যে অনুপাতে দেবে সেই অনুপাতে কিন্তু তাদের লাভটাও ভাগ হবে। তাহলে এখানে বলছে বছরের শেষে অমল পাচ্ছে কত, 3000 টাকা। অমল যদি বছরের শেষে 3000 টাকা পায় তাহলে ওরা কিন্তু যেভাবে মূলধন দেবে সেইভাবে কিন্তু লাভের টাকা ভাগ হবে। তাহলে বছরের শেষে অমল পাচ্ছে কত, 3000 টাকা। তা আমি এখানে অমলের জায়গায় 3000 টাকা লিখছি। যদি অমল 3000 টাকা পায়, প্রশ্ন হচ্ছে বিমল কত লাভ পাবে, তাহলে অমল লাভ পেয়েছে 3000 টাকা, তাহলে কমল লাভ পাবে কত, তাহলে কমল লাভ পাবে আপনার 1500 টাকা। ঠিক কি না? কারণ বলেছে মূলধন কমল যে মূলধন দেয় তার দ্বিগুণ টাকা অমল দেয়, তাহলে কমলের দ্বিগুণ লাভ অমল পাবে। তাহলে অমল যদি 3000 টাকা পায় তাহলে কমল 1500 টাকা পাবে, তার দ্বিগুণ লাভ হচ্ছে অমল 3000 টাকা পেয়েছে। এবারে দেখুন বিমল তাহলে কত পাবে, কমল যে মূলধন দিচ্ছে বিমলের 3 গুণ মূলধন দিচ্ছে, তার মানে 3 গুণ হিসেবে সে লাভটা পাবে। তাহলে বিমল যদি এখান থেকে 1500 টাকাকে 3 ভাগ করি তাহলে 1 ভাগ হয় 500। তাহলে যদি এখানে বিমল যদি 500 টাকা পায়, তাহলে কিন্তু কমল 1500 টাকা পাবে। আর কমল যদি 1500 টাকা পায় তবেই কিন্তু অমল 3000 টাকা পাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ডির হবে সঠিক উত্তর 500। আমরা 26 দাগের প্রশ্ন চলে যাব। একটি ট্রেন 60 কিমি গতিবেগে কলকাতা থেকে আসানসোলে গেল, আবার আসানসোল থেকে কলকাতায় ফিরছে 40 কিমি/ঘন্টা গতিতে। উভয় মাত্রায় গড় গতিবেগ কত? তো দেখুন এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন। এখানে আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে 2xy/x + y। এখন 2xy বলতে কি, এই যে এক্সটাকে আমি 60 ধরবো আর ওয়াইটাকে আমি 40 ধরবো। এখানে যেহেতু বলেছে গড় গতিবেগ কত, তাই আমরা এই সূত্রে কিন্তু সবসময় আমরা ফেলবো 2xy/x + y, অর্থাৎ 2 গুণ 60 গুণ 40, আর এখানে 60 যোগ 40 মানে 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 4 ছক 24, 24 দুগুণ 48 এর সঠিক উত্তর। তো এখানে দেখুন 48 কিমি/ঘন্টা, বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 27 দাগের প্রশ্ন। তো আমরা 27 দাগের প্রশ্নটা কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলি, কী করা যাবে। 27 দাগের প্রশ্ন আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 24 মাইল এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 মাইল যায়, স্রোতের বেগ নির্ণয় করুন। খুব সহজ অঙ্ক। 3 ঘন্টায় যদি 24 মাইল যায় তাহলে 1 ঘন্টায় যাবে কত, 8 মাইল। 5 ঘন্টায় যায় যদি 20 মাইল তাহলে 1 ঘন্টায় যাবে কত, 4 মাইল। এখন বলছে স্রোতের বেগ নির্ণয় করুন। তো 8-এর থেকে আপনি 4 বিয়োগ করে দেন, যেহেতু স্রোতের বেগ নির্ণয় করতে বলেছে। 8 বিয়োগ 4/2 অর্থাৎ x বিয়োগ y/2। তাহলে এখানে কি হলো, অনুকূল বিয়োগ প্রতিকূল /2, তাহলে স্রোতের বেগ বেরিয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 4/2 = 2। তো এখানে এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 28 দাগের প্রশ্নে চলে যাব। 28 দাগের প্রশ্ন হচ্ছে, কোনটি প্রদত্ত চিত্র এর আয়নায় প্রতিফলন? এই যে 6-এর যে এটা দেওয়া আছে, এর হচ্ছে আয়নায় কীরকম ছবি দেখাবে। তা চলুন আমরা চলে যাই আয়নার ছবি দেখতে। দেওয়া আছে কোথায়, দেওয়া আছে সেটা হচ্ছে 7 পাতায়। তা চলুন আমরা এই 7 পাতায় চলে যাই, এরপর 7 পাতায়। তো আমরা দেখুন চলে এসেছি 7 পাতায়। এখানে আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 6 পাতার পর। তো আমরা ওদিকে 6-এর একটা মানে প্রতিফলন কেমন হতে পারে আয়নার সামনে, সেটা আমরা প্রশ্ন দেখে এসেছি। তো 6-এর প্রতিফলন এখানে কী হতে পারে, তো এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে এখানে এরকম হতে পারে, যে পার্শ্ব পরিবর্তন, 6-এর পার্শ্ব পরিবর্তন, অর্থাৎ আয়নায় আপনি এরকম ছবি দেখবেন। বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্ন চলে যাব। 29 দাগের প্রশ্ন আছে দেখুন, একটি আয়নার দিকে তাকালে দেখা যায় একটি ঘড়ি তখন 8:30 সঠিক সময় হলো। তো এটা একদম সহজ অঙ্ক। এটা হচ্ছে আপনার একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 11:30 না, 11টা আপনি ব্যবহার করবেন 11:60 বিয়োগ 8:30। তাহলে এদিকে থাকবে কত, এদিকে থাকবে 30 আর 8 3 11 মানে 3:30। তো এর সঠিক উত্তর হবে 3:30।
এই দেখুন এই বিদ্যাঘবের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের যে প্রশ্নটা আছে দেখুন 30 দাগের প্রশ্ন, নিচের কোন চিত্রটি তামা, কাগজ, তারের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক? তো তামা, কাগজ আর তার, তামা দিয়ে কিন্তু তার তৈরি হতে পারে, কাগজ কিন্তু আলাদা। তাই দেখুন এটা হবে না, এটাও কিন্তু হবে না, এর সঙ্গে কারোর যোগ নেই, এটা তো সবার সঙ্গে সবার যোগ, এটা হবে না। আপনি এটাকে যদি তামা মনে করতে পারেন, তামা, তাহলে এটা মনে করবেন তার। আবার এটা তার মনে করতে পারেন, এটা তামা মনে করতে পারেন, তবে এটা হবে তামা, এটা তার, এটা হচ্ছে কাগজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দ্বিতীয় হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। দাগের যে প্রশ্নটা আছে এখানে দেখুন কোন চিত্রটি আলাদা। তো এখানে যেভাবে আপনার এই যে এ বি সি ডি যেসব চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে এই চিত্রটা কিন্তু এখানে আলাদা। দেখুন এই চিত্রের মধ্যে এই ডি চিত্রটা এখানে আলাদা। আমরা 32 দাগের প্রশ্নে চলে যাব। 32 দাগের প্রশ্ন আছে, একটি উপযুক্ত শব্দ নির্বাচন করুন যা সিরিজটি সম্পূর্ণ করে। এখানে আছে এলপি, তারপরে আছে এফএন, তারপরে কিউ, তারপর জিপি, তারপরে আর, এইচ, আর, এস, এখানে আই। তো দেখুন এই একটা ক্যাপিটাল লেটার, এই যে এলটা ক্যাপিটাল লেটার, সি, আর এটা স্মল লেটার এস। আবার দেখুন সি, সি, আবার এস। আবার দেখুন সি, সি, আবার এস। আবার দেখুন সি, সি, আবার এস। দেখুন স্মল লেটার কিন্তু এসটা। তাহলে এখানে আমরা কি করব, এটা সি আছে, আবার এটা সি দেব, তাহলে সি, সি, তারপরে আবার এস আসবে, অর্থাৎ ক্যাপিটাল স্মল আসবে। তো সি, সি, এস, আবার একটা সি, অর্থাৎ এই যে ক্যাপিটাল, এবার এটা ক্যাপিটাল হলো, তারপরে আবার ক্যাপিটাল হলো, তারপর স্মল হলো, আবার ক্যাপিটাল হলো, যেরকম এই যে ক্যাপিটাল স্মল ক্যাপিটাল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে এইখানে কি বসবে, এখানে একটা ক্যাপিটাল বসবে, তারপর স্মল বসবে, তারপর ক্যাপিটাল বসবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখুন প্রথমে ক্যাপিটাল, তারপরে স্মল, তারপর ক্যাপিটাল, কোনো জায়গায় কোনটায় আছে। তো সেই ক্ষেত্রে দেখুন বিদ্যাঘ হবে সঠিক উত্তর। এই টিটা, এই ক্যাপিটালের এখানে টি বসলো, তারপরে এই টিটা ছোটো হাতের টি বসলো, আর তারপরে আপনার আবারটা ক্যাপিটাল বসলো, জি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 33 দাগের প্রশ্নে চলে যাব। 33 দাগে যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কোন স্বরবর্ণটি বর্ণমালার মতো একই কালক্রমিক একটি সঠিক বাক্য সাজায়। তো এখানে এই 33 দাগের এই প্রশ্নটা আমি ঠিক করে বুঝতে পারছি না। এটা আপনারা যদি পারেন তাহলে এর লজিকটা কী আছে আমি বুঝতে পারছি না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই প্রশ্নটা যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে অবশ্যই বলবেন যে এর সঠিক উত্তর কী হবে। আমরা 34 দাগের প্রশ্নে চলে যাব। এখন 34 দাগের যে প্রশ্নটা আছে, 34 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিম্নলিখিত শব্দগুলি অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে বা ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষ স্থানে বসবে? শেষ স্থানে কোন শব্দটি বসবে? তো দেখুন আমরা এই যে অপশানগুলো দেখব, এই অপশানের সবার দেখুন এইচ আছে। তাহলে আপনি যখন আপনি ডিকশনারিতে অর্থ খুঁজবেন তখন আপনি এইচের ঘরটা বার করবেন। এইচের ঘর পরে এবার যখন আপনি দেখবেন কোন বানানটা আপনাকে দেখতে হবে, তো এদের মধ্যে আপনার সবচেয়ে কিন্তু আগে আসবে এইচের পরে এটা আসবে। সবসময় যে লেটার দিয়ে শুরু হবে তারপরে এ দিয়ে কিন্তু তার শুরু হয়। তো এখানে আমরা ডিকশনারি খুললে প্রথমে এইচ এ পাবো, তারপরে এইচ এর পরে এখানে আছে ই, তারপরে এখানে আছে ইউ, তারপরে এইচ ই হবে, এখানেও এইচ ই আছে, এইচ ই। তাই এই দুটোর মধ্যে কোনটা দেখবো? এইটা তো প্রথম দেখলাম, তারপরে এই দুটোর মধ্যে কোনটা দেখবো? তো এই দুটোর মধ্যে দেখুন এই ইর পরে কী আছে? সি, আর এটা আছে এস। তো সির পরে এস হয়, তাহলে আমরা প্রথম দেখবো এটা, দ্বিতীয় দেখবো এটা, তৃতীয় দেখবো এটা, আর চতুর্থ দেখবো এটা, কারণ এইচের পরে ইউ আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শেষ স্থানে যে শব্দটি আসবে সেটা হচ্ছে ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 35 দাগের প্রশ্নে চলে যাব। 35 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে যে উপযুক্ত আপনার শূন্যস্থান পূরণ করার জন্য যে উপযুক্ত বসাতে হবে সেটা কেমনভাবে সাজানো যায়। তো আপনি দেখুন এখানে আমরা তিনটি করে ভাগ করে নিচ্ছি। এই তিনটি, তারপরে এই তিনটি, তারপরে এই তিনটি, তারপরে এখানে দুটো সিসিবি, তারপরে দেখুন এ বি, আমরা এখানে যদি একটা বি দেবো তো এ বি বি, তারপরে দেখুন সিএএ, তারপরে আবার এখানে আমরা একটা বি দেবো, তাহলে বিবিসি। এখন এখানে সিসি বি, তারপরে কি হবে? এ বি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন এ বি বি, তার আগে একটা কিন্তু বি, সেমভাবে এইখানে হয়ে যাবে এ বি বি, তার আগে একটা বি। কিন্তু এখানেও দেখুন, এখানে বিবিসি হচ্ছে, এখানে দেখুন বিবিসি হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে এর সঠিক উত্তর হবে 4টি বি বসবে, 1 2 3 4টি বি বসবে, অর্থাৎ এই বিদ্যাঘ হবে সঠিক উত্তর। আমরা পরের পেজে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব।
36 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা এখন দেখব। 36 দাগের প্রশ্ন আছে উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ আগে যে শূন্যস্থান পূরণ করলাম ঠিক সেইভাবেতে এখানে দেখুন এ, তারপরে এখানে দেখুন সি, তারপরে এ সি। তো এইভাবে কিন্তু সাজানো আছে। এবার আপনি এখান থেকে কীভাবে আপনি সমাধান করবেন। তো আমরা যদি এখানে সি বসাই তাহলে হয় এ সি সি, আপনি এই তিনটি রাখুন। তারপর দেখুন এ সি সি, এই তিনটি রাখুন। তারপর দেখুন এ সি সি, এই তিনটি রাখুন। তারপরে এ সি সি, অর্থাৎ এ 1 নম্বর যেটা আছে এসিসি, তারপর দেখুন 2 নম্বরে এসিসি, তারপরে এসিসি এসিসি। দেখুন এখানে 4টি ঘর আছে, এখানে যে কটা ঘর আছে 1 2 3 4 5, 5টা শূন্যস্থান আছে। 5টা শূন্যস্থান যদি আপনি 5টা সি বসান তাহলে এটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এসিসি 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 এসিসি। আমরা 37 দাগের প্রশ্ন দেখব। অজানা সংখ্যাটি নির্দেশ করো। অর্থাৎ এখানে যে আপনার এই যে এটা আছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে আর এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে আপনার অজানা সংখ্যা আপনার নির্ণয় করতে হবে। তো আমরা যদি এখান থেকে এই পর্যন্ত যাই তাহলে 21 আর কত হলে 32 হয়? 21 আর 11 হলে 32 হয়। 21-এর সঙ্গে 1 যোগ করুন, 11 হলে 32 হয়। 32 থেকে 45-এ আসবো, তাহলে 11-র পরে আপনি 13 যোগ করুন। তাহলে 13-র পরে এবার কত যোগ করবেন? 15 যোগ করবেন। 15 যোগ করার পর কত যোগ করবেন? 17 যোগ করবেন। তাহলে দেখুন 77 আসছে। 77 হয়ে গেল। এবার 77-এর সঙ্গে কত যোগ করবেন? যোগ করবেন 19। সেই ক্ষেত্রে আপনার কত আসবে? 9 আর 7 16, 6 হাতে 1, 1 আর 1 2, 2 আর 7 9, অর্থাৎ 96 আসবে আপনার। এখন ঠিক আছে, 96-এর সঙ্গে আপনি কী যোগ করবেন? 96-এর সঙ্গে আপনি এখান থেকে 21 যোগ করবেন, কারণ 19-এর পর 21। দেখুন সবার বেলায় 2 করে, 11 আর 2 13 আর 2 15 17 19 21। তাহলে 96-এর সাথে 21 যোগ করুন, তাহলে দেখুন 117 আসছে। এবার 21-এর সঙ্গে এই 117-এর সঙ্গে আপনি কী যোগ করবেন? 117-এর সঙ্গে আপনি 23 যোগ করবেন, কারণ 21-এর পরে 23 আসবে 2 ঘর পরে। তো 23 যদি 117-এর সঙ্গে যোগ করেন তাহলে দেখুন এখানে 140 আসবে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 96 আর 140। এই শূন্যস্থানে 140, এই শূন্যস্থানে 96। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 38 দাগের প্রশ্ন চলে যাব। এখানে 38 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। সংখ্যার নিম্নলিখিত সিরিজে পরবর্তীতে কী আসা উচিত? সংখ্যার নিম্নলিখিত সিরিজে পরবর্তীতে কী আসা উচিত? তো এখানে দেখুন আমরা যদি এই সিরিজটা দেখি 2 2 3, তারপরে দেখুন 2 3 4, তারপরে দেখুন 2 3 4 5, 2 3 4 5 6, 2 3 4 5 6 7, 7 পর্যন্ত আসলো। কিন্তু আবার সেমভাবে 2 3 4 5 6 7, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 8। তাই আপনার এই যে এই জায়গাটায় আপনার 8 বসাতে হবে। বলছে না যে নিম্নলিখিত সিরিজে পরবর্তীতে কী আসা উচিত? এখানে একটা 8 আসা উচিত। 2 3 4 5 6 7 8, কারণ 7 পর্যন্ত এখানে হয়ে গেছে, 8 আসা উচিত। তো 8 কি আসে? এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, এখানে ডি কোনোটি না। তো 8 নেই যখন, তাহলে আপনাকে বলতে হবে ডি এর সঠিক উত্তর, মানে কোনোটি নয়। এবার আমরা 39 দাগের প্রশ্ন চলে যাব। তো 39 দাগের প্রশ্ন আছে 3 4 9 28 113 আর জিজ্ঞাসা চিহ্ন। তো জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে? তো দেখুন এখান থেকে যদি আমরা এই সাইডে ঠিক করি তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে? তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3-এর সাথে 1 গুণ করব। তাহলে 3 1 3, 3 1 3 আর 1 যোগ করলে হয়ে যায় 4। 4-এর সঙ্গে আপনি 2 গুণ করুন, তাহলে 4 দিনও 8 আর 1 দাও 9, তাহলে এখানে 9। 9-এর সঙ্গে আপনি কী গুণ করবেন? এখানে 1 গুণ করেছেন, এখানে 2 গুণ করেছেন, এখানে 3 গুণ করুন, আবার যোগে 1 দিন। তাহলে দেখুন 3 9 27 রেখে 28 আসছে। 28-এর সাথে আপনি কী গুণ করবেন? এখানে 3 গুণ করা হয়ে গেলে 4 গুণ করুন, তার সঙ্গে 1 যোগ দেন, তাহলে হয়ে যায় 112। সেই ক্ষেত্রে 1 যোগ করলে হয়ে যাবে 113। তাহলে 113-এর সাথে আপনি কত গুণ করবেন? 113-এর সঙ্গে 5 গুণ করবেন, তার সঙ্গে কিন্তু আপনি 1 যোগ করবেন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 5 13 65 করতে পারি। 113-কে 5 দিয়ে গুণ করলে 565 করতে পারি, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে? 566। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দেখা হবে সঠিক উত্তর 566। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখব কী আছে। 40 দাগের প্রশ্ন আছে বিয়ের জন্য কোন সংখ্যাটি মানানসই হওয়া উচিত? বিয়ের জন্য কোন সংখ্যাটি মানানসই হওয়া উচিত এটা আপনাকে বার করতে হবে। এখানে যে বিয়ে আছে, বিয়ের সঙ্গে কত হলে আপনার এটা মানানসই হবে? আমরা 3-এর সাথে 2 গুণ করব, তাহলে 3 দিনও 6, তার সাথে 3 যোগ করব, তাহলে 6 আর 3 এখানে 9 হয়ে যাচ্ছে। এবারে এইটা আছে, এর সাথে মেলাবো, তো 8-এর সাথে 2 গুণ করব, তাহলে কত হচ্ছে? 8 দিনও 16, তার সঙ্গে 3 যোগ করব, তাহলে 16 আর 3 কত হচ্ছে? 19, সেই 19টা এই যে হচ্ছে। এবারে আমরা কী করবো? এই 11-এর সাথে কী গুণ করব? 2 গুণ করব, তার সাথে কি কত যোগ করব? 3 যোগ করব, তাহলে 11 দিন 22 আর 3 হচ্ছে কত? 25। তাহলে দেখুন এখানে হয়ে যাচ্ছে কিন্তু 25, এই বি যেখানে আছে সেখানে 25 হবে। এখন তখন সেটা 25টা তখনই আমি ঠিক বলবো যখন এটার সাথে এটা মেলবে। তাহলে এখানে 16-এর সাথে কত গুণ করব? 2 গুণ করব, তাহলে 16 দিনও 32। 16-এর সঙ্গে 2 গুণ করব, সঙ্গে 3 যোগ করব, তাহলে কত হচ্ছে? 16 দিনও 32 আর 3 35। তো এখানে দেখুন 35 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই বীর স্থানে 25, অর্থাৎ এটা কিন্তু সঠিক উত্তর বলতে পারবো। 25 হবে এর সঠিক উত্তর। তো এখানে বীর, এখানে 25 বসালে 25 সংখ্যাটি মানানসই হওয়া উচিত, অর্থাৎ বীর স্থানে 25 সংখ্যাটি কিন্তু মানানসই সংখ্যা। তো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো
তো এই ছিল কিন্তু আজকের প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর ভালো লাগলে ক্লাসটিতে একটি এই যে যদি আপনার দেখে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।